আইরাতের কান দিয়ে যেন ধোঁয়া বের হতে লাগলো আব্রাহামের কথা শুনে। শালা খচ্চর, নিজেই কফি চেক করতে বলে এখন আবার নিজেই বলছে খাবে না, আবার বানাতে। কি পেয়েছেটা কি? আইরাত রাগে তার ওড়না পেছাচ্ছে শুধু। আইরাতকে এভাবে ঠায় দাঁড়িয়ে থাকতে দেখে আব্রাহাম এবারে কিছুটা জোরেই বলে ওঠে, কি হলো, দাঁড়িয়ে আছো কেন? যাও। আইরাত হাতে কফির মগটা তুলে আবারও বাইরে এসে পড়ে কফি বানাতে, আর আব্রাহাম এবারে জোরে শব্দ করে হেসে দেয়। আইরাতের এই রাগী ফেসটার ওপর সে যে কি পরিমাণ ঘায়েল তা কেবল আর কেবল সেই জানে। আইরাত আবারও কিচেনে যায়। একে তো এই অসহ্য গরম, তার ওপর এই বারবার কিচেনে আসা। আইরাত তার চুলগুলো বেঁধে নেয়। আব্রাহামের পুরো 14 গোষ্ঠী উদ্ধার করতে করতে আবারও কফি বানাতে লেগে পড়ে। আর এখনও ঠিক আগের ন্যায় এই নিলয় আসে আইরাতের কাছে। 32টা দাঁত বের করে দিয়ে হেসে তাকিয়ে আছে। আইরাত 2 হাত ভাঁজ করে চোখ ছোট ছোট করে তাকিয়ে আছে তার দিকে। আবার এসেছেন? জি, আসতেই হলো। এত হাসেন কেন আপনি? এত বোকা বোকা কেন? আসলে ছোট থেকে আমি এমন, ওই যে হাবলা আর কি। হে। হ্যাঁ, তা তো জানা হয়ে গেছে আমার এতক্ষণে। আচ্ছা, আপনি তো বললেন না। কি? ওই যে আপনার নাম কি? সকিনা। সকিনা? যাক যাক, তাও অনেক সুন্দর নাম, আপনার মতোই। হায় রে, লজ্জা কি উতলে পড়ছে নাকি? আসলে আমি মেয়েদের সাথে এত কথা বলি না তো, তাই। আপনার মা মনে হয় চিনি বা মিষ্টি একটু বেশি খেয়েছিলেন। হে। আরে দূর মিয়া। আইরাত কফিটা নিয়ে আবারও এসে পড়ে। পারমিশন নিয়েই ভেতরে আসে। এসেই আব্রাহামের সামনে কফিটা রাখে। আব্রাহাম আইরাতের দিকে তাকায়। স্পষ্ট দেখতে পারছে যে ঘেমেনে একাকার হয়ে গিয়েছে আইরাত। কপালে আর নাকের ডগায় বিন্দু বিন্দু ঘাম জমেছে। দারুণ লাগছে। এই রইল আপনার 0 সুগার কফি। কফির পাওয়ার বেশি না, আর কিছু মিশিয়েও দিইনি। সো এবার আপনি নিশ্চিন্তে খেতে পারেন। আব্রাহাম আর কি বলবে, যা বলার তা আইরাতই বলে দিল। আব্রাহাম কফি খেলো, ঠিক আছে সব, আর আইরাত গিয়ে তার চেয়ারে বসে পড়ে। আমরা আগামীকাল কাজের জন্য বাইরে যাচ্ছি, সেখানে একটা হোটেলে থাকতে হবে 4 দিনের জন্য, অ্যান্ড তুমিও যাবে। আমি 4 দিনের জন্য বাইরে। আসলে বাসায় মানবে না স্যার, আমি একা কখনোই এতদিন বাইরে থাকিনি। এখন থাকবে আর যেতে হবে। আইরাত কিছু না বলে মুখ লটকিয়ে দিয়ে বসে থাকে। বাসায় বলতে হবে। এভাবেই সেই দিন যায়। অফিস শেষ হয় 7টায়। আইরাত অফিসের বাইরে দাঁড়িয়ে আছে রিক্সার জন্য, কিন্তু রিক্সা পাচ্ছে না। রাস্তার সাইডে দাঁড়িয়েছিল, আর তখনই আব্রাহাম তার গাড়ি নিয়ে আসে। আইরাত কপাল কুঁচকে তাকায়। আব্রাহাম গাড়ির গ্লাসটা নিচে নামিয়ে বলে, নীরব রাস্তা, একা একটা মেয়ে তুমি, কখন কি হয় বলা যায়? আপনি কি আমায় ভয় দেখাচ্ছেন? মোটেও না। তো গাড়িতে ওঠো। না, আমি একাই যেতে পারবো, আপনি যান। ভুলে যেও না যে আমি তোমার অফিসের বস। সেটা অফিসে, এখানে না। আচ্ছা, এখন কি নিজে থেকে উঠবে? নয়তো বলো, আমি অন্য রাস্তা অবলম্বন করছি। থ্রেড দেয়া ছাড়াই আর পারেনটাই বাকি কি? কিছু না, গাড়িতে ওঠো। আইরাত আর না পেরে গাড়িতে উঠেই পড়ে। গাড়ির পেছনের দরজা খুলে ব্যাক সিটে বসে পড়ে। আব্রাহাম গাড়ির ফ্রন্ট গ্লাসে আইরাতের দিকে তাকিয়ে ক্ষেপে বলে ওঠে, ও হ্যালো, আমি তোমার ড্রাইভার না, ওকে? মানে? পেছনে কেন বসলে? আমাকে দেখে কি তোমার ড্রাইভার লাগছে? সামনে এসে বসো। কিন্তু সামনে এসে বসো আইরাত। এখন কথা না শুনলে কপালে শনি আছে, তাই আইরাত গাড়ির সামনে আব্রাহামের পাশে গিয়ে বসে। সারা রাস্তায় একটা কথাও হয় না তাদের মাঝে। আইরাতের বাড়ি এসে পড়লে আইরাত সোজা গাড়ি থেকে নেমে ভেতরে চলে যায়। আইরাতকে যতক্ষণ দেখা যায় ততক্ষণ আব্রাহাম তাকিয়েছিল তার দিকে। আইরাত ভেতরে গেলে সেও চলে যায়। তবে বাড়িতে গিয়ে আইরাত বেশ অবাক হয়। আইরাতের চাচু ইকবাল রান্নাঘরে কাজ করছে। আইরাত গিয়ে ব্যাগটা রেখে ছুটে তার চাচুর কাছে আসে। চাচু রাখো রাখো এসব, তুমি এখানে কি করছো? তোর চাচি আজ আমার সাথে রাগারাগি করে রান্না করেনি, তাই আমি এলাম। রান্না করেনি মানে?
আইরাতের মাথায় তো রক্ত চড়ে গেল। সে ইকবালকে নিয়ে হলরুমে সোফাতে বসিয়ে দিল আর নিজে রান্নাঘরে চলে গেল রান্না করতে। আইরাত কিছু বলছে না, শুধু রাগ সামলে কাজ করছে। রান্নাঘর থেকে টুংটাং আওয়াজ পেয়ে কলি তার রুম থেকে বাইরে বের হয়ে পড়ে। দেখে আইরাত রান্নাঘরে। এসেছেন মহারানী? তা আগে তো বিকেলেই এসে পড়তেন, আজ এত রাত কেন? আইরাত আর চুপ করে থাকলো না, রাগ লিমিটের বাইরে চলে গেছে। কারণ আগে কাজ করতাম হোটেলে আর এখন অফিসে। অফিস তো আর আপনার বাপ দাদার সম্পত্তি না যে আমার চেহারা দেখে আমাকে জলদি ছুটি দিয়ে দেবে। চাচি, তুমি কি মানুষ? চাচু প্রেশারের রোগী, সারাটা দিন না খাওয়াই। আর এই বুড়া বয়সে তোমার এত কিসের রাগ শুনি? তুমি যে রাগে রান্না করনি, নিজে তো খাও আর কুম্ভকর্মের মতো পড়ে থাকো। এই মানুষটার কি হবে ভাবলে না একবার? চাচু রান্নাঘরে এসেছে, রান্না পারে নাকি সে তাও তুমি দেখো না। অবস্থা দেখেছো? এইগুলো কি বলছে দেখলে তুমি? এই শুনছো রনিতের বাবা? চুপ করো। এখন কেন? এখন রনিতের বাবার নাম মুখে আসে কেন? এতক্ষণ কোথায় ছিলে যখন রনিতের বাবা রান্নাঘরে এসেছিল? হয়েছে, থাক, কাউকে লাগবে না। চাচু, আমি বানাচ্ছি, কি খাবে বলো? না মানে আচ্ছা, আমিই বানাচ্ছি। আইরাত একদম চুল বেঁধে রান্না করতে বসলো। রান্নার শেষে আইরাত খাবার নিয়ে তার চাচুর সামনে রাখে। আইরাত দেখে তার চাচি চোখ পাকিয়ে তাকিয়ে আছে। এই, চোখ নামাও, চোখ খুলে পড়ে যাবে, চোখ নামাও, নয়তো কাঁটা চামচ দিয়ে কিন্তু তুলে নেব। আইরাতের চাচি শুধু রাগে জ্বলছে। আর শোনো, আজ এমন করেছো, আর যদি দেখেছি যে তোমার জন্য চাচু খাওয়াই কষ্ট করেছে, তো বুঝে নিও সেই দিন কি হবে। আর আমি 4 দিনের জন্য বাইরে যাচ্ছি কাজে। অফিসের বস বলেছে সেখানে আমায় যেতেই হবে। 4 দিন বাসায় থাকবো না। এই বলে এটা ভেবো না যে বাড়ি মাথায় করে ফেলবে। সাবধানে। এই বলেই আইরাত রুমে চলে যায়। অফিসের কাজ, তারপর বাসায় এসেও তাকে কাজ করতে হলো। শরীর যেন চলছে না আইরাতে। ব্যাগ প্যাক করে ফেলে সে, তারপর ফ্রেশ হতে চলে যায়। আব্রাহাম পুরো ঘরের লাইট অফ করে দিয়ে শুধু একটা হলুদ কালারের লাইট জ্বালিয়ে রেখেছে রুমে। লাইটটা আইরাতের ছবির নিচে রাখা, যার ফলে আইরাতের ছবিটা আলো এবং ছায়ার কম্বিনেশনে বেশ ফুটে উঠেছে। আর আব্রাহাম হাতে একটা হুইস্কির বোতল নিয়ে আইরাতের ছবির দিকে তাকিয়ে আছে। আব্রাহাম পাগল হয়ে যাবে পুরো। আইরাত আর আইরাত, মেয়েটার মাঝে এমন কিছু একটা আছে যা তাকে খুব করে তার কাছে টানে। এই মেয়েটাকে না পেলে হয়তো আব্রাহাম বলে আর কোনো অস্তিত্বই থাকবে না। আইরাতকে চাই আব্রাহামের। আব্রাহাম এবারে নিচে শুয়ে পড়ে। পুরো ঘরটা এবারে স্পষ্ট দেখা যাচ্ছে। সারা ঘরে সাদা কাগজ ছড়িয়ে ছিটিয়ে আছে। সকল কাগজগুলোতে শুধু আইরাত আর আইরাতের ছবি। আব্রাহাম একটা ছবি হাতে তুলে নিয়ে বলে ওঠে, ভালোবাসি আমি অনেক বেশি। কীভাবে বাসলাম জানি না, জানিতে শুধু এটা যে তোমাকে আমার চাই। তুমি আমার আর আমি তোমার। আমার নামে লেখা তুমি। তুমি চাইলেও আমার, না চাইলেও আমার। আমার হয়েই থাকবে তুমি। তুমি আমার, আমার না তো কারোরই না। দূরে যেতে পারবে না তুমি। আমার হয়েই থাকতে হবে তোমাকে। ভালোবাসি আমি তোমাকে আইরাত। আমার পাগলামো, আমার নেশা, সব তুমি আর তুমি। আব্রাহাম নিজের কন্ট্রোলের বাইরে চলে যাচ্ছে দিনকে দিন। আইরাতের জন্য পাগলামো যেন তার বাড়ছে। মেয়েটার নাম কি? না, এখানেও ওই আব্রাহাম। সহ্য হয় না ওকে। আর ওই মেয়েটাকে চাই। প্রথম দেখাতেই ভালো লেগেছে। কি সুন্দর। আমি অনেক মেয়ের সাথে রাত কাটিয়েছি, কিন্তু ওর মাঝে কিছু আলাদা ব্যাপার রয়েছে। আমার আইরাতকেই চাই। স্যার, আব্রাহাম স্যারকে আপনি চেনেন? উনি যে কি ডেঞ্জারাস প্রকৃতির মানুষ তাও জানেন তাহলে? হ্যাঁ, হোটেলে তো যাচ্ছি, দেখি কি হয়। আব্রাহাম রেডি হচ্ছে। আজ সকালেই তাকে বের হয়ে যেতে হবে। সেখানে রাশেদও যাচ্ছে। তাকে আগে থেকেই সব বলে দেওয়া হয়েছে। ফাইল এবং আদার ডকুমেন্ট সব রেডি। সেখানে মিটিং হবে, পার্টি হবে। আবার এখানে অফিস আছে। এখানের কাজগুলো সামলাতে হবে। যদিও ম্যানেজারকে সব বলা আছে, অর্থাৎ এখান থেকে সব ঠিকঠাক করে তবেই তাদের বাইরে যেতে হচ্ছে।
গার্ডদের কড়াভাবে বলে রেখে গেছে। বাড়িতেও ক্যামেরা আছে। বাসায় যেহেতু বয়স্ক একটা মানুষকে রেখে যাচ্ছে, তাই এত কিছু করা। আব্রাহামের দাদির শরীর বেশি একটা ভালো যায় না, তাই বাসায় রেখে যাচ্ছে। আর এছাড়াও তার দাদি ইলা একটু শান্ত পরিবেশ পছন্দ করেন। আব্রাহাম রেডি হচ্ছে, কোনো স্যুট বুট পরছে না, যেন নিজে কমফোর্ট থাকে সেভাবেই যাচ্ছে। ডার্ক ব্ল্যাক ডেনিম প্যান্ট, ওপরে সাদা ধবধবে শার্ট, আর তার ওপর অ্যাশ কালারের জ্যাকেট, হাতে গোল্ডেন কালারের ওয়াচ। আয়নার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে বডিতে পারফিউম দিচ্ছিল আব্রাহাম। তখনই তার ফোন বেজে ওঠে। আব্রাহাম গিয়ে তা হাতে তুলে নেয়। আননোন নাম্বার থেকে কল। হ্যালো। হেই স্টেপ ব্রাদার, হোয়াটসঅ্যাপ। আব্রাহামের তো পায়ের রক্ত সোজা মাথায় চড়ে বসলো। এই সকাল সকাল রায়হানের ফোন পেয়ে আজকে সকালটাই বরবাদ। ও তুই, শয়তানের নাম নিয়েছে আর শয়তান হাজির। হয়েছে। কেন ফোন করেছিস? আরে ভাই হুশ, তুই আমার যদিও সৎ, বাট ভাই তো, ভাইকে আরেক ভাইয়ের খোঁজ নিতে পারে না নাকি? বকফাস বন্ধ করে কি বলবি জলদি বল, কি চাস? রায়হান চেয়ারে বসে বসে কথা বলছিল। এবারে আব্রাহামের কথা শুনে সে চোখ মুখ শক্ত করে নেয়। কি চাই আমি? যা চেয়েছি তাই তো পাইনি। যা আমি চাই তাতেই তোর চোখ, আর তুই দুটোই আগে থেকেই থাকিস। বিকজ ইউ ডোন্ট ডিজার্ভ দ্যাট ম্যান। আমাকে বলে লাভ নেই, তুই যা চাস তা তুই পাস না, এতে তোর ব্যর্থতা। তুই সিনিয়ে নিস তো। তোর লজিকের কথাই যদি বলি, তাহলে নিজের মাঝে যদি জেদ থাকে, তাহলে অন্যের নাম করা জিনিসও নিজের করে পাওয়া যায়। সেই অ্যাবিলিটিটা থাকতে হয় যা তোর মাঝে নেই। হ্যাঁ। ও হ্যাঁ, বাই দ্য ওয়ে, আজ পর্যন্ত আমি কি কি চিনেছি তোর থেকে বলতো আমাকে? কিছুই না। তুই আমার বাবা মা কেড়েছিস, আমার ছোটবেলা কেড়েছিস, আমার খুশি, আমার খেলনা, আমার কাপড় চোপড় পর্যন্ত কেড়েছিস। তাও এই কথা বলছিস তুই? কিন্তু সব কিছুর থেকে এগিয়ে তুই আছিস। ও আই সি, এখন বুঝলাম। তোর থেকে টাকা পয়সায় পাওয়ার এগিয়ে আছে দেখে এই কথা না? যা বাবা, আমি তো আরও পুরনো ঘাগুলো কাঁচা করছিলাম। এবার দেখবি নতুন ঘাগুলো আমি কি করে দেই। যা করার কর, দুই চোখ যেদিকে যায় সেদিকে যা। ইন দ্য এন্ড আমি তোর ওপরেই থাকবো বাচ্চু। কিন্তু আমি একটা জিনিস জেনে গেছি, মানে তোর প্রাণবু মরার খবর আমি পেয়ে গেছি। মানে? আইরাত। আব্রাহাম এতক্ষণ খুব লাইটলি রায়হানের কথাগুলো নিচ্ছিল, আর তাকেও। তবে এবারে যেন আব্রাহামের মাথা সত্যিই গরম হয়ে যায়। আরে তোর পিয়ে বাইরে কি যে সুন্দর আর হট। জানোয়ার বাচ্চা, মুখ সামলে কথা বল। তোকে মারতে আমার 2 মিনিট লাগবে না। নিজে যদি রাস্তার কুকুরতে খাবার না হতে চাস, তাহলে শুধরে যা, কারণ দ্বিতীয় চান্স আমি কাউকেই দিই না। না, এবার আমি হাল ছাড়ছি না। এবার আদা লবণ খেয়ে নামবো। বলা যায় আমার নজর শকুনের, যাতে একবার পরে তো পরেই। ওপস, সরি সরি সরি, মাই মিস্টেক বডি। আমি যে কাকে শুধরানোর কথা বলছি, যার বাপ নিজেই ঘরে একটা বউ আর বাচ্চা রেখে 2 বছর যাবৎ আরেকটা মরির সাথে সম্পর্ক করে বিয়ে করে নিয়ে আসতে পারে, সেই তার ঘরের ছেলে চৌত্রি বা বেশি ভালো আর কি করে আশা করে যাবন? আব্রাহাম, মুখ সামলে। আবে ও, আওয়াজ নিচে, গলা নামা, নয়তো পরের দিন এই গলা দিয়ে আর কথা বের করার মতো অবস্থা রাখবো না আমি তোর। আর তুই আমার খবর বেশ ভালো করেই জানিস। হ্যাঁ। লজ্জা থাকলে আমাকে আর কোনোদিন ফোন দিস না। আল্লাহ হাফেজ। এই বলেই আব্রাহাম ফোন কেটে দেয়। তবে ওইদিকে রায়হানের তো রাগ লাগছে। আব্রাহাম উল্টে তাকে কত কথা শুনিয়ে দিল। রায়হান রাগের বশে জোরে চিল্লিয়ে হাতে থাকা ফোনটা ফ্লোরে ছুঁড়ে মারে। ভেঙে চুরমার হয়ে যায় তা। আর এদিকে আব্রাহাম আগের মতোই আয়নার সামনে দাঁড়িয়ে নিজের শার্টের হাতা ফোল্ড করছে। এখন যাওয়ার আগে সে কোনো ভেজাল করতে চাইছে না, ভাঙচুর তো অবশ্যই না। তাই নিজেকে শান্ত রাখছে। রাগে ফুঁসছে, ভেতর থেকে জোরে জোরে দম ছাড়ছে। বডির সাথে সাদা শার্টটা একদম লেগে ধরেছে যেন। আব্রাহামের মাথায় এখন একটা কথাই ঘুরছে, যে রায়হানের নজর আইরাতের ওপর পড়েছে। রায়হান আইরাতের ব্যাপারে কিভাবে জানতে পারলো? আর না পেরে আব্রাহাম তার হাতের 2 আঙুল দিয়ে কপাল স্লাইড করতে লাগলো। তখনই আব্রাহামের দাদির ডাক পড়ে। আব্রাহাম পেছনে তাকিয়ে দেখে তার দাদি দরজার সামনে দাঁড়িয়ে আছে, তার হাতে কিছু একটা আছে। আব্রাহামের মুখে হাসি এসে পড়ে আপনা আপনি। আব্রাহাম সোনা, দাদি এসো, ভেতরে এসো। ইলা ভেতরে এসে পড়ে। এসেই আব্রাহামের মাথায় হাত রাখে।
আব্রাহাম তো অনেক বেশি লম্বা চওড়া, আর তার দাদি আব্রাহামের থেকে বেশ খাটো। তাই যখনই ইলা আব্রাহামের মাথায় হাত রাখে তখনই আব্রাহামকে ঝুঁকে যেতে হয়। এই নে হাঁ কর। এটা কি দাদি? এটা ক্ষীর। ভালো কাজের আগে সবসময় মিষ্টি মুখ করে যেতে হয়। আজ তো বাইরে যাচ্ছিস তুই কয়েকদিনের জন্য, তাই ভাবলাম এটা বানাই, খেয়ে দেখ তো কেমন হয়েছে। আরে কেমন হবে মানে? ফাটাফাটি হয়েছে। আর তুমি বানিয়েছো না, তার কিছু লাগে নাকি? অনেক মজা হয়েছে। এদিকে আসো দেখি। আব্রাহাম তার দাদির গালে একটা চুমু দিয়ে দেয়। জীবনটা যেন এখানেই আটকে রেখেছে দাদির ওপর। আরেকটা জীবন একটু পর আসবে অফিসে। তুমি সবসময় এমন করে মিষ্টি জিনিস বানাও। হ্যাঁ জানিস, যখন তোর বাবা বাইরে যেত বা কোনো ভালো কিছু করতে যেত তখন আমি এভাবে তোর বাবাকে খাইয়ে দিতাম। আর সে তো দাদি প্লিজ স্টপ। আব্রাহামের দাদি তো বলেই যাচ্ছিল, একটুও খেয়াল ছিল না তার। কিন্তু এবারে আব্রাহামের কথায় তার মনে পড়ে যে অজান্তেই হোক সে তার ছেলের কথা বলে ফেলেছে। যে ছেলে দ্বিতীয় বিয়ের পর তাকে মা বলেও কখনো ডাক দেয়নি। যাগ্গে বাদ সবকিছু। আব্রাহাম সবকিছু নিয়ে ওপরে জ্যাকেটটা পরতে পরতে বাইরে বের হয়ে পড়ে। নিজের ফোনের সাথে ঘরের সব ক্যামেরাগুলো কানেক্ট করে নেয়। পায়ে সাদা কালারের শু পরে তার দাদিকে বিদায় জানিয়ে এসে পড়ে। বাইরে গাড়িতে উঠে ড্রাইভিং সিটে বসে সাই করে গাড়ি নিয়ে চলে যায়। আব্রাহাম যাচ্ছিল, তবে তার কানে এয়ারপড আছে। রাশেদ তাকে কল দিলে আব্রাহাম রিসিভ করে। কোথায় তোমরা? স্যার, আমরা অফিসে ম্যানেজারকে আরও একটু বোঝাচ্ছি, বাকি সব ঠিক আছে। আমার বিয়ে কোথায়? এসেছে? মানে স্যার, উনি তো এখনও আসেনি। হোয়াট? আইটা তো আসেনি এখনো? না স্যার। আচ্ছা রাখো। আব্রাহাম কল কেটে দেয়। আজ যে কি হচ্ছে তা বুঝতে পারছে না। সকালে এত ভালো মুডে ছিল, ওই রায়হানের বাচ্চা কল করে দিল মুডটা নষ্ট করে। তারপর তার দাদি এসে মুড ভালো করে দিল। এখন আবার এই আইরাত। ধুর, আব্রাহাম রাগে অফিসে যেতে ধরে। আইরাতকে আজ আগে ভাগেই আসতে বলেছিল, যদিও এখনো টাইম আছে। তবে আইরাত আজ যদি 1 সেকেন্ড দেরিও করে তাহলে তার খবর বেশি একটা ভালো রাখবে না আব্রাহাম। এই ভেবেই আব্রাহাম চোখে সানগ্লাস পরে গাড়ি ড্রাইভ করছে। আল্লাহ, আমি শেষ। আমার চাকরি গেছে, খাইছে আমারে। আইরাত অফিস টাইমের 20 মিনিট আগে ঘুম থেকে উঠেছে। গতকাল রাতে পড়তে পড়তে কখন যে ঘুমিয়ে পড়েছে সে নিজেও জানে না। অ্যালার্ম দিয়েও ঘুমায়নি, যার ফলে সকালে দেরিতে উঠেছে। আর এখন তো দৌড়ের ওপর রয়েছে। ব্রাশ আর গোসল একসাথে করেছে, অফিসের ফাইল চেক করছে, আর রান্নাঘরে গিয়ে স্যান্ডউইচ বানাচ্ছে। সব ঠিক করে এবার খাচ্ছে আর চেঞ্জ করছে। ভাগ্যিস কাল রাতেই ব্যাগটা প্যাক করে রেখেছিল। আইরাতের এভাবে দৌড়ানো দেখে ইকবাল সাহেব বোকার মতো তাকিয়ে আছে। হয়েছে কি মা? চাচু গো, তোমার মেয়ের চাকরি চইলা যাবে অফিসে যেতে দেরি হলে। ওই যে বললাম না, বাইরে যেতে হবে 4 দিনের জন্য কাজের ফলে, তাই আজ চলে যাচ্ছি। হ্যাঁ তা তো জানি। আচ্ছা সব রেডি করেছিস? হ্যাঁ সব ঠিক, এখন বের হব। শোনো, ফোন তো আছে তাই না? যদি কিছু হয় সাথে সাথে ফোন দেবে আমায়। আর তোমার বউ কিছু বললে বলবা, ওই যেন ওর বাপের বাড়ি যাইয়া চিল্লাপাল্লা করে। রনিতকে দেখে রেখো, নিজের খেয়াল রেখো, আর প্লিজ টাইমলি মেডিসিনগুলো খেও। আমি যাচ্ছি দেখে যেন মিষ্টির জিনিসের উপর হামলা করে বসো না। আরে মেরি মা, কিছুই করবো না, তুই সাবধানে তো যা, চিন্তা করিস না। চাচি মনে হয় ঘুম থেকে ওঠেইনি। শোনো, চা টেবিলের ওপর রাখা আছে, খেয়ে নাও। আর আমি যাই, ভালো থেকো। চাচি কিছু জিজ্ঞেস করলে বলে দিও। আচ্ছা যা মা, আল্লাহ হাফেজ। রিকশাওয়ালা মামাকে উড়িয়ে নিয়ে যেতে বলেছে আইরাত। আর রিকশাওয়ালা মামা এতই জোরে এসেছে যে সত্যি ওড়ার মতোই। অফিসের সামনে এসে দেখে আব্রাহামের গাড়ি দাঁড়িয়ে আছে। আইরাত তা দেখে একটু দম ছাড়ে। ওহ যাক বাবা, আমাকে ফেলে রেখে এরা যায়নি। যাই এবার আমি ভেতরে। আইরাত রিকশাওয়ালা মামার ভাড়া মিটিয়ে এসে পড়ে। অফিসে একটা মেয়ে আছে, রোদেলা নাম। ভালোই মিশুক, আইরাতের সাথে ভালোই মানিয়ে গিয়েছে। ইনফ্যাক্ট আইরাত কিছু না বুঝলে এই রোদেলাই বুঝিয়ে দেয়। ভাগ্যিস বাইরে সবার সাথে রোদেলাও যাচ্ছে,
নয়তো আইরাতের যে কি হতো। আইরাত অফিসে যেতেই রোদেলা এসে পড়ে। এসেছো তুমি? আরে ভেতরে যাও, আব্রাহাম স্যার অনেক আগে এসেছেন, জানি না কি হবে, ভেতরে যাও জলদি। শালার আমার জীবনটাই তেজপাতা। যাও, এগুলো আমাকে দাও, আমি বাকিদের বলে গাড়িতে রেখে দেবো। রোদেলা আইরাতের কাছ থেকে ব্যাগ আর বাকি ফাইলগুলো নিয়ে নেয়। আইরাত ফটাফট 1 কাপ গরম কফি বানিয়ে নিয়ে আব্রাহামের কেবিনে যায়। কফির মগ হাতে নিয়ে আগে প্যাঁচার মতো এক চোখ বের করে কেবিনে উকি ঝুঁকি মেরে নেয়। আব্রাহামকে দেখা যাচ্ছে না। আইরাত মেকি হেসে ভেতরে যায়। মে আই কাম ইন স্যার? এসো। আইরাত কফি নিয়ে ভেতরে তো যায়, কিন্তু ভেতরে আব্রাহাম নেই। তাহলে সে কোথা থেকে কথা বলল? আইরাত কফির মগটা টেবিলের ওপর রেখে দেয়। রেখে দিয়ে পেছনে ঘুরে তাকাতেই চমকে গিয়ে পড়ে যেতে ধরে, তবে টেবিলের সাথে আটকে যায়। পেছনে আব্রাহাম এসে দাঁড়িয়েছিল। এভাবে হুট করেই নিজের সামনে এসে পড়াতে আইরাতের আত্মা পর্যন্ত চমকে গিয়েছিল। আইরাত তার 2 হাত বুকে জোর করে ফাটা চোখে আব্রাহামের দিকে তাকিয়ে আছে। আব্রাহাম আইরাতের দিকে ঝুঁকে টেবিলের 2 পাশে হাত রেখে দেয়। এত দেরি কেন? কই আমি তো এখন। তোতলাচ্ছ কেন বেবিগাল? বলো এত দেরি কেন করলে? আপনি কি নরম সুরে আমাকে ভয় দেখাচ্ছেন? ধরে নাও তাই। আসলে ঘুম থেকে উঠতে দেরি হয়েছে, সরি স্যার, আর হবে না। আর নিজে যে এদিকে আমার ঘুম হারাম করে রেখেছো, তার বেলা কি? কিন্তু আমি তো কিছুই করিনি। আপনি কখন ঘুমান তাও তো আমি জানিই না। কিছু না, চলো। এই না আমার ডকুমেন্টস, আমার ল্যাপটপ, আমার কফির মগ, আমার ব্যাগ আর আমার গাড়ির চাবি। নাও ফলো মি। আব্রাহাম এতগুলো জিনিস আইরাতকে দিয়ে দিল, আর আইরাত এগুলো সামলাতে না পেরে হিমশিম খাচ্ছে। জিনিস এতই যে আইরাতের মুখ অব্দি ঢেকে গেছে। আইরাত আস্তে আস্তে আব্রাহামের পেছনে যাচ্ছে, আর আব্রাহাম খুব কুল একটা ভাব নিয়ে জ্যাকেট ঠিক করতে করতে চোখে গ্লাস পরে বাইরে এসে পড়ে। সিঁড়ি দিয়ে নামছে আর চুলগুলো দুলছে আব্রাহামের। কিন্তু এদিকে আইরাতের অবস্থা খারাপ। আব্রাহামের পিছু পিছু যাচ্ছে। আব্রাহাম বাইরে এসে অন্যদিকে চলে যায়। আইরাত যেন এই পড়ে গেল এমন ভাব। তা দেখে রোদেলা এগিয়ে গিয়ে কিছু জিনিস ধরে। এতগুলো জিনিস কেউ একসাথে আনে? সাধে এনেছি নাকি, আমাকে ধরিয়ে দিয়েছে। আচ্ছা চলো। অফিসের সিনিয়ররা যাবে এক গাড়ি দিয়ে, আর জুনিয়ররা যাবে এক গাড়ি দিয়ে। আব্রাহাম তো এসেই গাড়িতে বসেছে। সে গাড়ির উইন্ডো গ্লাস নামিয়ে দেখে আইরাত রোদেলার সাথে কথা বলতে বলতে তার সাথে যাচ্ছে। আব্রাহামের মেজাজ গেল আবার চোটে। এই মেয়ে কি বোঝে না, নাকি বুঝেও না বোঝার ভান করে থাকে, তা আব্রাহাম বোঝে না। আব্রাহাম দ্রুত আইরাতকে ফোন দেয়। এই অসময় আবার ফোন পেয়ে আইরাত বেশ বিরক্ত হলো। হ্যালো, এই কাজের সময় কে রে? এই মেয়ে। স্যার, জি বলুন। কোথায় তুমি? অন্য গাড়িতে কেন গেলে তুমি? 1 মিনিটের মধ্যে ওই গাড়ি থেকে নেমে এসে এই গাড়িতে বসো, রাইট নাও। আসছি। যে চিল্লিয়ে কথাগুলো বলেছে, এখন যদি আইরাত আব্রাহামের গাড়িতে গিয়ে না বসে তাহলে শেষ। আইরাত গাড়ি থেকে নেমে চলে আসতে ধরলে রোদেলা বলে ওঠে,